জানতে চাচ্ছি সেটা হচ্ছে কামাল স্যারের কোশ্চেন গুলো কি তোমরা কালেক্ট করছো আগে বেসে কতগুলো বা কোয়েশ্চেন করছি। হ্যাঁ, কোশ্চেন গুলো ডিসকাস করতে পারো, কোশ্চেন গুলো জানা আছে কিনা বা ওখান থেকে কোনো কোশ্চেন থাকলে জেনে নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। টোয়েন্টি মাত্র 25। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন গুলো ডিসকাস করতে পারি। কি কি কোশ্চেন ছিল ওখানে বলো তো। স্যার ওখানে স্যার কোয়েশ্চেন তো সব দেয় নাই, আপনি যদি একবার বলে দিতেন আমার জন্য একটু ভালো হতো আর কি স্যার। আমাদের কোশ্চেন কি 10 কি দিছে, 12টা কি কি কোয়েশ্চেন পাইছি স্যার। কি কি হ্যাঁ কি কি পাইছো? এটা কোথা থেকে কালেকশন করা? স্যার সিএমসি কয়েকজন ফ্রেন্ড থেকে। আর এমনিতে ইয়েতে কামাল স্যারে আগে যে আমাদের আগে ব্যাচে গুলোতে বা সিনিয়র ভাইরা আছে ওদের থেকে কালেকশন করো নাই? হ্যাঁ স্যার ওদের ওখানেও স্যার কয়েক পেজ আছে, ওখানে বেশি নাই। কয়েক পেজ মানে কোশ্চেন তো বেশি হয় না, ঘুরে ফিরে তো ওগুলো জিজ্ঞেস করা হয়। আচ্ছা কি কি কোশ্চেন ছিল? প্রথম হলো যে তোমাদের বইয়ের চ্যাপ্টার গুলো কিভাবে সাজানো আছে, অনেকে এটা জিজ্ঞেস করে। বা এখানে আমরা অক্সিলারি ম্যাটেরিয়াল বলতে কি বুঝি, তারপর হচ্ছে যে আমাদের রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল বলতে কি বুঝি, এগুলো আসতেছে। অক্সিলারি ম্যাটেরিয়ালস আমরা ভালোভাবে জানি যে যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের বানানোর জন্য কোনো কিছু রেস্টোরেশন বা কোনো কিছু বানাতে ইউজ করা হয়, বাট এটা আমাদের রেস্টোরেশন বা প্রসেসের অংশ হবে না। যেমন আমাদের মডেল ম্যাটেরিয়ালস, ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, ওয়াক্স, কাস্টিং, ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ম্যাটেরিয়ালস। আর কিছু ম্যাটেরিয়ালস আমরা রেস্টোরেটিভ পারপাসে ইউজ করে থাকি। তাহলে এগুলো আর কি। আর আচ্ছা তোমাদের কোশ্চেন গুলো বল, কোশ্চেন গুলো কার কাছে আছে? কোশ্চেন গুলো শো করতে পারো, তাহলে আমরা একটু ডিসকাস করে ফেলি। আছে? আচ্ছা এখানে একটা আমি আরেকটা কোশ্চেন অ্যাড করি, সেটা হচ্ছে যে যেমন হার্ডনেসের দিক দিয়ে আমাদের ন্যাচারাল টিথ, আর্টিফিশিয়াল টিথ। আর্টিফিশিয়াল আবার দুই ধরনের আছে বা তিন ধরনের আছে। আর যদি আমরা তিন ধরনের জানি, তারা বলতে দুই ধরনের এটা নিয়ে বেশি ইয়ে করতেছে, তিন ধরনের তৃতীয়টা খুব ইয়ে করতেছে না। আমরা জানি আর্টিফিশিয়াল টিথ তিন ধরনের আছে, একটা হচ্ছে যে অ্যাক্রিলিক, পোর্সেলিন এবং কম্পোজিট। আর এক্ষেত্রে আমরা মেনলি ইউজ করি অ্যাক্রিলিক অথবা পোর্সেলিন ইউজ করি, এবং স্যারা এই দুটা নিয়ে জানে বা এই দুটা নিয়ে কথা বলে। তো সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাক্রিলিকে আমরা জানি যে এটা যেহেতু অ্যাক্রিলিক, ডেন্সার বেস অ্যাক্রিলিক, সো এটা কেমিক্যালি বর্নিং হয়। আর পোর্সেলিনটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের অ্যাক্রিলিক ডেন্সার বেসে লাগাবো, তাহলে অ্যাক্রিলিক আর পোর্সেলিন দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, এই কারণে আমাদের এটা কেমিক্যালি বর্নিং হবে না, এটা হবে আমাদের মেকানিক্যাল লকিং। আর মেকানিক্যাল লকিং জন্য এখানে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকতে হয়, সেটা হচ্ছে যে পোর্সেলিনটিতে অ্যান্টিটিতে থাকে পিন আর পোস্টিটিতে থাকে গ্রুভ। আর অ্যান্টিটিতে যে পিনটা থাকে সেটা সাধারণত হয় প্লাটিনাম। প্লাটিনাম হওয়ার কারণ হচ্ছে যে এটার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন এবং বা এক্সপানশনটা যেটা কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এটা সিমিলার টু দা পোর্সেলিনের সাথে সিমিলার হওয়ার কারণে এটাকে সাধারণত পিন হিসেবে ইউজ করা হয়। অন্য মেটালগুলো ডিফারেন্ট হলে এটা সাধারণত এক্সপানশন কন্ট্রাকশনের কারণে অনেক সময় লকিংটা খুলে যাবে। আর এমনিতে পোর্সেলিনও অ্যাক্রিলিক থেকে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, পোর্সেলিনটা সময়ের সাথে সাথে, যেহেতু পোর্সেলিন একটা ম্যাটেরিয়ালস, অ্যাক্রিলিক ডেন্সার বেস আরেকটা ম্যাটেরিয়াল, এখন দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ডিফারেন্ট কারণে অনেক সময় এটা লকিংটা খুলে যায় বা মেকানিক্যাল লকিংটা ডিসলস করতে পারে। আর অ্যাক্রিলিকের ক্ষেত্রে আমাদের, তবে হার্ডনেসের দিকে যেটা বলে, হার্ডনেস হচ্ছে সবচেয়ে হার্ড হচ্ছে যে পোর্সেলিন হার্ড, দাঁতের চেয়েও পোর্সেলিন হার্ড। তারপর হচ্ছে ন্যাচারাল টিথ গুলো হার্ড, দেন হচ্ছে যে আমাদের অ্যাক্রিলিক টিথ গুলো হার্ড। এর জন্য আমরা একটা ভালো বোঝার উপায় হচ্ছে যে আমি যদি ন্যাচারাল টিথে অপোজিটে যদি পোর্সেলিন টিথ দিই, তাহলে পোর্সেলিনটা ক্ষয় হবে না, ক্ষয় হবে ন্যাচারাল টিথ। দ্যাট মিনস পোর্সেলিন টিথ গুলো অপোজিট ন্যাচারাল টিথ কে অ্যাব্রেশন করে বা এট্রিশন করে, যাই বলি। অ্যাব্রেশন এখানে মেইনলি টার্ম হবে, আমরা দাঁতে দাঁতে এট্রিশন হইলে সাধারণত এট্রিশন বলে থাকি, আর অন্য কোনো ফরেন ম্যাটেরিয়ালস হইলেই তখন আমরা বলি যে অ্যাব্রেশন। তো সেক্ষেত্রে অ্যাব্রেশন বলতে পারি অথবা এট্রিশনও বলতে পারি, মানে অপোজিট টিথ গুলোকে ক্ষয় করবে। আর ন্যাচারালিটিতে সাথে যদি আমাদের অ্যাক্রিলিক থাকে, তাহলে অ্যাক্রিলিকটা ক্ষয় হবে, ন্যাচারালিটিটা ক্ষয় হবে না। তার মানে আমরা বুঝতেছি যে পোর্সেলিনটা সবচেয়ে হার্ডনেস বেশি, তারপর হচ্ছে যে এটা সাধারণত 400 এর মতো, আমরা যদি ইয়া বলি হার্ডনেস নাম্বার গুলো বলি, বাইনাল হার্ডনেস নাম্বার 400 এর মতো। ন্যাচারাল টুথ গুলো সাধারণত 200 এর মতো। আর আমাদের পোর্সেলিন
অ্যাক্রিলিক গুলো আরো কম, 50 বা 50-60 কাছাকাছি। দ্যাট মিনস আমাদের পোর্সেলিনের হার্ডনেস বেশি, তারপর হচ্ছে ন্যাচারাল টিথ, তারপর হচ্ছে অ্যাক্রিলিক টিথ, এটা জিজ্ঞেস করে। তবে ইউজ অফ পোর্সেলিন ইন ডেন্টিস্ট্রি বা সিরামিক বলি আর পোর্সেলিন বলি, আমাদের ডেন্টিস্ট্রিতে কি কি কাজে ইউজ করা হয়? আমরা অনেকগুলো কাজে ইউজ করে থাকি। অনলে হচ্ছে যে ইনডিরেক্ট রেস্টোরেশন, ক্রাউন বানাই থাকি। এটা হচ্ছে যে মেটাল ফিউজড ক্রাউন হতে পারে, মেটালের সাথে ফিউজড করে করা হয়। এক্ষেত্রে জিজ্ঞেস করা হয় মেটালের সাথে পোর্সেলিনটা কিভাবে ফিউজড হয়। আমরা জানি তিনটা মেকানিজম আছে এখানে। এখানে হচ্ছে যে মেকানিক্যাল, আর হচ্ছে কেমিক্যাল, আর হচ্ছে কম্প্রেসিভ। এই তিনটা মেকানিজমে পোর্সেলিন মেটালের সাথে জয়েনিং হয় বা বন্ডিং হয়। আর একটা হচ্ছে যে মেটাল প্রসেসিং এ কি কি পদ্ধতি, তোমাদের একটা রিটেন কোশ্চেন ছিল, মেটাল প্রসেসিং এ পদ্ধতিগুলো কি কি, রিটেন কোশ্চেন গুলো একটু ভালো করে পড়ে নিতে পারো। মেটাল প্রসেসিং এ কি কি আছে? মেটাল প্রসেসিং হলো যে কি, আমরা জানি কাস্টিং আছে, সোয়েজিং আছে, সোল্ডারিং আছে, ওয়েল্ডিং আছে, তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়্যার বেন্ডিং করে থাকি, যেটা আমরা হ্যামারিং করে বা রোলিং করে বা কোল্ড ওয়ার্ক করে, যেগুলো সেগুলো এখানে যোগ হবে। মানে মেটালকে আমি আমার ডিজায়ার শেপে, নির্দিষ্ট শেপে পাওয়ার জন্য আমি যে কাজগুলো করে থাকি, এটা হলো মেটাল প্রসেসিং। কারণ আমি একটা মেটাল, যেমন একটা মোটর বানাতে হলে মেটালকে আমি নির্দিষ্ট ডিজাইনে করতে হচ্ছে, সেটা হলো প্রসেসিং করা। আমি একটা ক্যাপ বানাতে চাচ্ছি, দাঁতের শেপ বানাতে চাচ্ছি, তাহলে এটা আমার একটা নির্দিষ্ট ডিজাইন করে নিতে হচ্ছে। স্যার ওয়েল্ডিং এর প্রেসার কত স্যার? ওয়েল্ডিং এ প্রেসার, এটা মেটাল উপর ভেরিয়েশন আছে। আমি কোন মেটালকে জোড়া লাগাতে যাচ্ছি সেই মেটালের উপর আমি প্রেসারটা দিচ্ছি। যেমন আমরা যদি কোল্ড ওয়েল্ডিং করি, কোল্ড ওয়েল্ডিং হলে করি মেনলি হচ্ছে যে আমাদের গোল্ড ফিলিং এর ক্ষেত্রে, পিওর গোল্ড বা গোল্ড ফিলিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ওখানে আমরা প্লাগার দিয়ে কন্ডেনসেশন করি। এগুলো ওরকম নির্দিষ্ট করে কি কেউ কি বলে, থাকলেও থাকতে পারে কোথাও ওরকম নির্দিষ্ট হয়তো প্রেসার বলা হচ্ছে না। শুধু আমাদের ক্ষেত্রে আমরা প্রেসারটা জানি, সেটা হচ্ছে যে যখন আমরা সোজিং করি, সোজিং ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পরিমাণ প্রেসার লাগবে, কারণ তখন এটা একটা নির্দিষ্ট শেপিং হতে হলে আমাদের নির্দিষ্ট স্টেজ দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা সাধারণত 50 টন প্রেসার দিয়ে থাকি, যেটা আমাদের নর্মালি দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা হাইড্রোলিক প্রেস ইউজ করতে হয়, হাইড্রোলিক প্রেসার ইউজ করতে হয়। ডাই এবং কাউন্টার ডাই মাঝখানে শীটটা দিয়ে উপর থেকে আমরা হাইড্রোলিক প্রেস দিয়ে জোরে কম্প্রেস করা হয় বা চাপ দেওয়া হয়। তখন এই শীটটা ডাইয়ের চতুর্পাশে একটা ফেব্রিকেটেড হয়ে যাচ্ছে। মানে আমি যদি এরকম একটা জিনিসকে নিয়ে একটা কাপড় দিয়ে উপর থেকে চাপ দিই, তাহলে এটার সাথে পড়ে যাবে, মানে এটার সাথে মিশে যাবে, অনেকটা সেরকম হবে। তো মেটালটা যেহেতু শেপিং করতে বেশি স্ট্রেস পড়বে, সেক্ষেত্রে আমাদের এখানে প্রায় 50 নিউটন 50 টন আমাদের প্রেসার দিতে হয়। এখানে একটা আছে ওয়েল্ডিং এরকম নির্দিষ্ট, প্রতিটা মেটালে ভেরিয়েশন হবে। আর এখানে তো স্যার আমরা ক্যাভিটি সাধারণত নিয়ে একটু আলোচনা করবেন স্যার। আচ্ছা, আমরা যদি বলি ওয়েল্ডিং এ কয়টা টাইপ, 4 টাইপস। কি কি? ওয়েল্ডিং এর টাইপস গুলো কি কি? তাহলে ওয়েল্ডিং এর টাইপস গুলো দেখে নাও, তাহলে এখানে প্রেসারটা খুব বেশি মুখ্য না, কারণ এখানে আমরা হিট ইউজ করে থাকি, যেটা আমরা বলি স্পট ওয়েল্ডিং বা হট ওয়েল্ডিং বা কোল্ড ওয়েল্ডিং, এগুলো এই কম্পোনেন্ট গুলো চলে আসতেছে, তখন ওখানে আমাদের প্রেসারটা এখানে খুব বেশি আসতেছে না। আচ্ছা, তুমি কি 3 প্রকার স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বললে আমি বুঝিনি, আবার বলো না কোনটা স্যার আলোচনা ওয়েল্ডিং, করতে বলছো। ওয়েল্ডিং 3 প্রকার স্যার। সেটাই। আচ্ছা তাহলে হট ওয়েল্ডিং, প্রেসার ওয়েল্ডিং, কোল্ড ওয়েল্ডিং। তাহলে স্পট ওয়েল্ডিং কোনটা? স্পট ওয়েল্ডিং স্যার, প্রেসার ওয়েল্ডিং। প্রেসার ওয়েল্ডিং টাই স্পট ওয়েল্ডিং। আচ্ছা এটা কোশ্চেন তোমাদের একটা যে কি ডিসকাস করতে বলতেছো? স্যার ক্যাভিটি স্যার, ক্যাভিটি কয় প্রকার? এখন ক্যাভিটি কয় প্রকার, এগুলো তো খুব বেশি কঠিন জিনিস না, কিন্তু সারা বলতেছে এগুলো তো অনেক জটিল জিনিস, ওগুলো ডিসকাস করতে ইয়ে করতেছিল। আচ্ছা হ্যাঁ, ক্যাভিটি হলো যে আমাদের 5টা টাইপস অফ ক্যাভিটি আমরা সাধারণত ইউজুয়ালি বলে থাকি। এই 5টা টাইপ এখন জানলে হবে। সেটা হচ্ছে যে আমরা ক্লাস 1 ক্যাভিটি হচ্ছে যে পোস্টুটিতে অক্লুসাল সারফেস, দ্যাট মিন্স অক্লুসাল সারফেসে পোস্টুটিতে যে ক্যাভিটিটা হচ্ছে সেটা হলো যে আমাদের ক্লাস 1 ক্যাভিটি। আর অক্লুসালটিতে পোস্টুটিতে প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে ক্লাস 2, ঠিক আছে। আর ক্লাস 3 হচ্ছে যে এন্টোটিতে প্রক্সিমাল সারফেস নট ইনভলভিং দ্য ইনসিসাল এজ,
আর 4 হচ্ছে যে ইনভলভিং দ্য, দ্যাট মিন্স এটাও অ্যান্টিটিউড এবং এটা হচ্ছে যে ইনভলভিং দ্য ইনসিসাল এজ। আর 5 হচ্ছে যে সার্ভাইকাল এরিয়া অফ অল টিথ, এটা লিঙ্গুয়াল হোক আর বাক্যাল হোক, লিঙ্গুয়াল এবং বাক্যাল সকল দাঁতের সার্ভাইকাল এরিয়াতে যখন হবে, মানে গলা ইয়াতে গামের কাছাকাছি যখন হবে, তখন হচ্ছে ক্লাস 5। এটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র সব ক্ষেত্রে এটা ক্লাস 5 হবে। ইভেন প্যালাটাল এবং লিঙ্গুয়াল বলি, প্যালাটাল বলি বা বাক্যাল বলি, সব ক্ষেত্রে এটা হবে ক্লাস 5। আপনি আবার বলতেছি, স্যার কমন ফোল্ডার কি কি আছে স্যার? স্যার ক্লাস 2 টা একবার বললে ভালো হবে। ক্লাস 2 হচ্ছে যে আমি ছবি এঁকে দেখাইস। স্যার ক্লাস 2 টা কি অক্লুজাল প্লাস প্রক্সিমাল নাকি শুধু প্রক্সিমাল? দুইটাই হতে পারে, আমার প্রক্সিমাল থাকতে হবে, প্রক্সিমালটা আমাদের এক্সটেন্ডেড হয়ে অক্লুসালে আসতে পারে, বা অনেক সময় আমরা বক্স ক্যাভিটি ওখানে আমরা অ্যাক্সেস করতে গেলে অক্লুসালি অ্যাপ্রোচ করতে হচ্ছে, কারণ প্রক্সিমাল মানে দাঁত আছে, তাহলে আমি ওখান থেকে ফিলিং করতে পারবো না, সেক্ষেত্রে আমার অক্লুসালি অ্যাপ্রোচ করতে হচ্ছে। জি স্যার। আচ্ছা আমি ছবি একটু দেখাচ্ছি এটা। আমি যদি পোস্টোটিট গুলো এই বলতেছি, পোস্টোটিট গুলো পোস্টোটিতে অক্লুসাল সারফেসে যে ক্যাভিটিটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 1 ক্যাভিটি। আর আর ক্লাস 2 হচ্ছে যে প্রক্সিমাল সারফেস থাকবে, এটার সাথে আমি এখানে অ্যাপ্রোচ করার জন্য এটার সঙ্গে এক্সটেনশন করতে হচ্ছে, আবার এটাকে মডিফিকেশন করতে হচ্ছে যে রিটেনশনের জন্য, তাহলে এরকম হতে পারে। দ্যাট মিন্স প্রক্সিমাল সারফেসকে ইনভলভ করে যতটুকু যাচ্ছে পুরোটা হচ্ছে ক্লাস 2। প্রক্সিমাল সারফেস পুরোটা যেটা কভার করতেছে এটা হচ্ছে ক্লাস 2, এবার অক্লুসাল সারফেসকে ইনক্লুড করতে পারে, নাও করতে পারে, অথবা আমাদের এর জন্য অ্যাক্সেসের জন্য, যেমন এখানে দাঁত আছে, সেক্ষেত্রে আমি অ্যাক্সেস করতে গেলে এখানে আমি এই পাশে অ্যাক্সেস করতে হলে আমার উপর থেকে অ্যাক্সেস করতে হচ্ছে, উপর থেকে আমাকে পাথয় করে নিতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে যে আমাদের ক্লাস 2। আর ক্লাস 3 এবং 4 হচ্ছে যে অ্যান্টিটিউডে, এটা পোস্টেরিয়র না। অ্যান্টিটিউড গুলো উপরের দাঁতগুলো আঁকি, গোড়াটা আমি আর দেখাচ্ছি না এখানে। দেখেন অ্যান্টিটিউড হচ্ছে যে যখন আমাদের এই প্রক্সিমাল সারফেসে ইনক্লুড করতেছে কিন্তু এই ইনসিসাল এজ কে ইনক্লুড করে নাই, এটাকে ইনক্লুড করে নাই, তার মানে এটা হচ্ছে ক্লাস 3। ইনসিসাল এজ, দ্যাট মিন্স ইনসিসাল এজ কে ইনভলভ করে নাই কিন্তু প্রক্সিমাল সারফেস, এটা হচ্ছে ক্লাস 3। আর ক্লাস 4 হচ্ছে যে আমার এই অক্লুসাল সারফেস ইনসিসাল এজটাকে ইনভলভ করে ফেলছে, দ্যাট মিন্স এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেস পড়বে অ্যান্টিটিউডের মধ্যে। এই ক্ষেত্রে আমাদের গ্লাসেনার ফিলিং হয় না, সেক্ষেত্রে আমাদের কম্পোজিট ফিলিং এ লাগবে। ক্লাস 3 ক্ষেত্রে কম্পোজিটে দেওয়া যেতে পারে, গ্লাসেনার দেওয়া যেতে পারে, যদিও আমরা বলি সব ক্ষেত্রে অ্যাস্থেটিক ভ্যালু হচ্ছে যে কম্পোজিটে বেশি, তাহলে অ্যাস্থেটিক ফিলিং হিসেবে আমরা কম্পোজিটেই প্রথম চয়েস থাকে, তারপরে বাচ্চাদের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে আমাদের গ্লাসেনার ইউজ করা যেতে পারে। আর ক্লাস 5 হচ্ছে যে সবগুলো সারফেসে প্রক্সিমাল সার্ভাইকাল এরিয়াতে, এটা হচ্ছে পোস্টেরিয়রটিতে হতে পারে, এখানে সার্ভাইকাল এরিয়াতে, এগুলো হচ্ছে যে আমাদের ক্লাস 5। সার্ভাইকাল লিঙ্গুয়াল হতে পারে, প্যালাটাল হতে পারে, অথবা বাকাল হতে পারে, সবগুলোতে আসবে ক্লাস 5। ঠিক আছে, ক্লিয়ার কিনা? স্যার ক্লাস 5 এর ক্ষেত্রে আমরা কোন ফিলিং ম্যাটেরিয়ালটা ইউজ করব? ক্লাস 5 যেহেতু আমাদের এখানে স্টেজটা কম পড়তেছে, স্টেজটা কম পড়তেছে মানে হচ্ছে যে এখানে আমি অ্যান্টিরিয়র হলে যে অ্যাস্থেটিক ফিলিং অবশ্যই লাগতেছে, সেক্ষেত্রে আমার প্রথম চয়েস থাকে কম্পোজিট, দ্বিতীয় চয়েস হচ্ছে গ্লাসেনার। গ্লাসেনার যেহেতু স্টেজ কম পড়ে গ্লাসেনার ইউজ করা যাবে। হ্যাঁ, কেউ কেউ আবার গ্লাসেনার পছন্দ করে যেহেতু এটা কেমিক্যালি বন্ডিং হচ্ছে, আবার অনেকে বলতেছে হ্যাঁ গ্লাসেনার তুলনামূলক লাস্টিং বেশি করে, কিন্তু আসলে থিওরিটিক্যালি বা যাই বলি সব ক্ষেত্রে সাধারণত আমাদের কম্পোজিটটা বেশি লাস্টিং করে, কিন্তু অনেকেই কেউ কেউ এটা নিয়ে আবার কথা বলতেছে যে কম্পোজিটটা গ্লাসেনার বেশি লাস্টিং করবে। কম্পোজিটটা সবসময় বেশি লাস্টিং করে, কারণ কম্পোজিট হল পার্মানেন্ট ফিলিং, গ্লাসেনারটা পার্মানেন্ট ফিলিং না। তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রথম চয়েস থাকে কম্পোজিট, দ্বিতীয় চয়েস থাকে গ্লাসেনার, আর তৃতীয় যদি আমাদের পোস্টোটিতে হয় পোস্টোটিতে অ্যামালগাম ইউজ করা যেতে পারে, তবে এটা সব ভালো হলো যে আমাদের কম্পোজিটেই।
আর কোনো কোশ্চেন এখান থেকে? স্যার কম্পোজিটের মধ্যে তো একটা বড় একটা মানে সমস্যা হচ্ছে স্যার, এটা অনেকদিন থাকার পর এটা ক্যান্সার, অনেকে এখানে যেটা ছিল এটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা বিভিন্ন ধরনের টাইপসের অসুখ হতে না, পারে, তো এটার ক্ষেত্রে কি হবে স্যার? না এটা আসলে আমরা বলি সবাই হবে এমন না, বা এটাতে যে কোনো ড্রাগের সাইড ইফেক্ট থাকে। এখন সাইড ইফেক্ট গুলো আমাদের দেশে যেটা হচ্ছে যে কি, যেমন অ্যামালগামে কিছু সাইড ইফেক্ট আছে। এখন অ্যামালগামের সাইড ইফেক্ট নিয়ে অনেক কথা বলে, মানে কি, জানা হচ্ছে সমস্যা, তার চেয়ে বেশি হলো যে বদনাম। মানে ওই হুজুরের মধ্যে কোনো দোষ থাকা যাবে না, হুজুরে কেন মানে কিছু একটা করছে, এটা কেন হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা, আর নিজের মধ্যে তো অনেক কিছু আছে, এটা বলতেছে না। এখন আমরা কম্পোজিটের সাথে অনেকটা গ্লাসের মধ্যে এরকমই ব্যাপারটা হয়ে গেছে। কম্পোজিটের ক্ষেত্রে অনেক কিছু সমস্যা আছে, তবে এটা হতে পারে, এই সমস্যা হতে পারে, এটার জন্য আমরা এটাকে মডিফিকেশন করে ফেলতেছি বা অন্য কম্পোজিট গুলো ইউজ করতে এনকারেজ করতেছি, তবে এটা হবেই যে এমন না। তো এটা এই জন্য এটাকে মানে আমাদের সাইড ইফেক্ট হিসেবে এটাকে কাউন্ট করে। যেমন সব ড্রাগে একটা সাইড ইফেক্ট থাকবে, শুধুমাত্র খাওয়া ব্যতীত যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলো সাইড ইফেক্ট থাকবেই। আমাদের কেমিক্যাল যেগুলো আছে, কেমিক্যাল এজেন্ট, সব ড্রাগের সাইড ইফেক্ট, তার মানে আমরা তো ওষুধগুলো খাচ্ছি, এটাও সেরকম। আমি আরো সমস্যা এড়ানোর জন্য, এই যে হ্যাঁ বললাম যে আপনার ফিলিং হলে আছে, ভয় আছে, আমি দাঁত নষ্ট হয়ে গেলে কি হবে, আরো বেশি ইনফেকশন হবে, ইনফেকশনের টিস্যু ড্যামেজ হবে, সেখান থেকে আরো বেশি ভয়। বলছি আপনি দাঁত লাগান, দাঁত লাগাতে গেলে তখন যে পদ্ধতি আছে সব পদ্ধতিগুলো সাইড এফেক্ট থাকতে পারে। তো সেই হিসাবে মানে মানুষ বেঁচে থাকাটা আসলে অস্বাভাবিক, কত সমস্যা হতে পারে। তবে আমরা এগুলো ডিসকাস করতে এই জন্য যাতে আমি এটা নিয়ে চিন্তা করি, যে আমি এটা অল্টারনেটিভটা চিন্তা করব, বা এটা ইয়েটা করব। আমি বিজিএম এটা সমস্যা করে বিজিএম ইউজ করবো না, আমি ট্যাগজিএম এটা ইউজ করব। আবার হ্যাঁ, কম্পোজিট নিয়ে যেরকম আমরা বলতেছি যে সমস্যা নাই, কিন্তু কম্পোজিটে কিছু সমস্যা আছে। অ্যামালগামে যত সমস্যা বলতেছি এত সমস্যা নাই। দেখবে যে অনেকে অনেক মানে পণ্ডিত গিয়ে দেখাবে যে কম্পোজিট তো এই অ্যামালগাম তো ইউজ করাই যাবে না, অ্যামালগাম এই হবে, টক্সিটি হবে, মার্কেট টক্সিটি হবে, ইয়ে হবে। মানে ওটা হলো যে অনেকটা মানে মার্কেটিং পলিসি, যেটাতে ব্যবসা বেশি ওটাই নিয়ে বেশি হাইলাইটিং আছে, আর অন্যগুলো নিয়ে খুব একটা ইয়ে নেই। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এই ক্ষেত্রে কিছু সবগুলো সাইড এফেক্ট থাকে। তো সাইড এফেক্ট গুলো আমাদের বলতেছে মানে যেমন যে কোনো ড্রাগে হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স আছে, ইভেন এখন যে টিকা দিচ্ছে টিকাতে হাইপার সেন্সিটিভিটি হওয়ার চান্স আছে। তার মানে কি সবাই দিচ্ছে না? হ্যাঁ, তুমি রাস্তায় যাবা, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, তার মানে কি তুমি রাস্তায় যাবা না? তুমি যে বিল্ডিং এ থাকতো, বিল্ডিং যে কোনো মতো যে কারো বিল্ডিং ধসে পড়তে পারে, আল্লাহ না করুক, তো পড়তে পারে। তো সেক্ষেত্রে কি আমরা বিল্ডিং এ থাকতেছি না? তো এখন আমাকে সবসময় রিস্ক বেনিফিট হিসাব করতে হচ্ছে। আমি জানি এটাতে কিছু হতে পারে, তবে আমার না করলে আরো বেশি সমস্যা হচ্ছে, তো আমি রিস্ক বেনিফিটটা হিসাব করে করতেছি। আর একজনকে আমরা একবারে ওনার কোনো দোষ নেই এটা বলতে চাচ্ছি না, যেহেতু আছে এটা আমরা হাইলাইট করতে হবে যে এটা এটা আছে, এটাই সমান। যেমন মার্কেট অক্সিজেন অনেক কথা শুনবা, মনে হয় যেন মার্কেট দেখলেই মনে যেন তুমি অজ্ঞান হয়ে যাবা, ব্যাপারটা এরকম হয়ে যাবে, তোমাকে ভয় লাগাবে। কিন্তু আসলে মার্কেট টক্সিসিটি যেটা হচ্ছে পুরোটাই টেকনিক্যাল ফল্ট। টেকনিক অ্যাপ্লাই করলে ম্যাকানিক খুব একটা সমস্যা হওয়ার কথা না, এটা একটা। দ্বিতীয় হলো যে মার্কে আমরা যেগুলো আমরা ডেন্টিস্ট্রি ইউজ করি তার চেয়ে কয়েক হাজার গুণ মার্কে অন্য ফিল্ডে ইউজ করা হয়। এখন ওগুলো নিয়ে খুব একটা ইয়ে নেই, বা মার্কে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিক, এগুলো মার্কেট ইয়ে পলিসি অনেক মানে ব্রিটিশে যেমন কিছু আমার বললেন ব্রিটিশ বুদ্ধি, অনেকটা এরকম কিছু বুদ্ধি খেলা আছে। স্যার কমন শোল্ডার কি কি ইউজ করি আমরা? কমন শোল্ডার কি কি আছে সেটা বলো। স্যার ওয়্যার আছে, স্ট্রিপ আছে। হুম, ওয়্যার, স্ট্রিপ। না শোল্ডার টাইপ বলো, ডেন্টাল শোল্ডারের টাইপ বলো। তো সফট শোল্ডার, হার্ড শোল্ডার। আমরা ডেন্টিস্ট্রিতে কোনটা ইউজ করে থাকি? স্যার হার্ড শোল্ডার। এটা টাইপস কি কি আছে বা কি কি আছে? এটা হার্ড শোল্ডারের মধ্যে কি কি গোল্ড আছে? শোল্ডার, সিলভার শোল্ডার, টারবাইন শোল্ডার। তো এগুলোই তো আমাদের কমন, এই তিনটাই তো কমন। সিলভারটা এখানে বেশি ইউজ করা হয়, সিলভারটা বেশি ইউজ করা হয়, গোল্ডটা কম ইউজ করা হয়। মানে আমরা অন্যগুলোতে সফট শোল্ডার গুলো সাধারণত বিভিন্ন ইয়াতে মেকানিকে ইউজ করা হয়, বিভিন্ন রেডিও বা বিভিন্ন ইয়াতে লো টেম্পারেচার গুলো ইউজ করা হয়। কিন্তু আমাদের যেটা আছে
ওটা হচ্ছে যে ডেন্টাল সোল্ডার বা ইয়েগুলো, ওটার মধ্যে তিনটা ইউজ করা হয়, এর মধ্যে সিলভারটা বেশি ইউজ করা হয়। স্যার আমাদের ডেন্টিস্ট্রিতে এডিশন আর কোহেশনের ইম্পর্টেন্সটা কি স্যার? আচ্ছা, এডিশন এডিশন বলতে আমরা কি বুঝি, কোহেশন বলতে কি বুঝি? এডিশন হলো যে এডিশনের ডিফারেন্ট টাইপ অ্যাট্রাকশন অফ বিটুইন আনলাইক মলিকিউল। আনলাইক মলিকুল মধ্যে আমাদের কি কি আছে, যেন আমরা ফিলিং ম্যাটেরিয়ালসটা দিচ্ছি, ফিলিং ম্যাটেরিয়ালসটা দাঁতের সাথে অ্যাটাচ হচ্ছে, তার মানে ফিলিংটা দাঁতের সাথে হচ্ছে যে অ্যাডেশন। এই অ্যাডেশনের জন্য আমরা বলি যে অ্যাডেসিভ ফিলিং আমরা ইউজ করি, গ্লাস এন্ড সিমেন্টে অ্যাডেসিভ ফিলিং, তাই না? অ্যাডেশন হয়, এটা একটা গ্লাস এন্ড অ্যাডভান্টেজ। তাহলে এটা অ্যাডেশন হচ্ছে মানে ইয়া হচ্ছে বন্ডিং এর জন্য হেল্প করতেছে। পাশাপাশি আমরা ড্যান্সার ইউজ করতেছি, ড্যান্সারের কাছে ড্যান্সার বেসটা আমাদের টিস্যুর সাথে কিভাবে লেগে থাকে, ওখানে স্যালাইভার মাধ্যমে টিস্যুর সাথে সে লেগে থাকে, আবার স্যালাইভার মাধ্যমে ইয়ার সাথে ড্যান্সারের সাথে লেগে থাকে। তাহলে স্যালাইভার এখানে মিডিয়া হিসেবে কাজ করে আমাদের অ্যাডেশনে হেল্প করতেছে। এবং স্যালাইভার কনসিস্টেন্সি বা অন্যান্য গুণাগুণ উপর আমার ডিপেন্ড করে, যত বেশি ঠিক হবে তত রিটেনশনটা বেশি হবে, যত পাতলা হবে তত আমাদের ইয়ে হবে। যদি স্যালাইভার বেশি হয়, একবার এক্সেস হলে তখন এটা ডিসলস করার চেষ্টা করবে, শুধু এটাকে সরাই ফেলার চেষ্টা করবে। আবার যদি একবার কম হয় তাহলে আমাদের যথেষ্ট পরিমাণ সিল করবে না, তাহলে এডুকেটটা হলে যে আমার সিল করতে হেল্প করবে, যার কারণে এটা স্যালাইভা আমাদের অ্যাডেশনে হেল্প করে। আর কোহেশন হলে যে নিজেদের মধ্যে কি রকম, যেন একটা গোল্ড ফিলিং আমি ইউজ করতেছি, গোল্ড ফিলিং সাথে একটা গোল্ড ফিলিং জোড়া দিচ্ছি, দিচ্ছি, কম্প্রেস করতেছি, তাহলে ওয়েল্ডিং হয়ে যাচ্ছে, ওয়েল্ডিং এর পাশাপাশি একটা সাথে একটা জোড়া লাগতেছে, মানে এটা কোহেশন হচ্ছে। অথবা আমি অ্যামালগাম ইউজ করছি, একটা ইনক্রিমেন্ট ইউজ করলাম, একটা ইনক্রিমেন্ট ইউজ করার পর আমি আরেকটা ইনক্রিমেন্ট দিচ্ছি, তাহলে একটা ইনক্রিমেন্টের সাথে আরেকটা ইনক্রিমেন্ট জোড়া লাগতেছে, এটা হলো যে কোহেশন। আবার হতে পারে আমাদের কম্পোজিট আমি একটা ইনক্রিমেন্ট দিচ্ছি, আবার দেওয়ার পর আরেকটা ইনক্রিমেন্ট দিচ্ছি, তার মানে একটার সাথে একটা লাগতেছে, এটা হচ্ছে কোহেশন। এরকমই লাইক মলিকুল হচ্ছে কোহেশন, আনলাইক মলিকুল হচ্ছে যে অ্যাডেশন। যেখানে যা আছে যা সবই এরকম তখন কথা আসতেছে, ফিলিং এর সাথে দাঁত বা ড্যান্সারের সাথে টিস্যু, আমাদের যে টিস্যুর সাথে ড্যান্সারটা লেগে থাকে, ড্যান্সার বেসটা যেখানে লেগে থাকে। আবার ওটাও বলতে পারি, হ্যাঁ, আর্টিফিশিয়াল টিথ গুলো যদি আমাদের পোর্সেলিন হয়, পোর্সেলিনের সাথে যখন আমাদের অ্যাক্রিলিক ড্যান্সার বেজে জয়েনিং হবে, এটা আমাদের অ্যাডেশন। জাস্ট ডিফারেন্ট হইলে আমার সূত্রের মধ্যে ফেলে দেবে, সূত্রের মধ্যে যা পড়ে তাই আমার অ্যাডেশন, একই হলে কোহেশন। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হলো যে আমাদের যে সিলিকা ইউজ করে থাকি আমরা, রিফ্লেক্টিভ ম্যাটেরিয়ালস বা অন্যান্য জিনিসের মধ্যে আমরা সিলিকা ইউজ করে থাকি, ডেন্টিস্ট্রিতে আমাদের বা আমরা সিলিকাটা 4টা অ্যালোট্রপিক ফর্মে পাওয়া যায়। ডেন্টিস্ট্রিতে আমরা মেইনলি 2টা ফর্মে ইউজ করে থাকি, 4টা নাম জানবা, আর 2টা স্পেশাল হলে আমরা ইউজ করে থাকি কোনটা, কোয়ার্টস এবং ক্রিস্টোবালাইট, এটা আমরা মেইনলি ইউজ করে থাকি ডেন্টিস্ট্রিতে। বাট 4টা নাম জানবা, জেনে নিবে, এটা কিছু পড়াশোনা করতে হবে না, আর বই উল্টানো না হলে সব নোট করে পড়লে হবে না, বই উল্টাতে হবে কিছু। 4টা অ্যালোট্রপিক ফর্মটা শিখবা, এটা তোমাদের কাস্টিং এর সময় সময় ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস এর সময় নোটে দেওয়া আছে। স্যার হার্ড প্লাস্টারের মধ্যে আমরা লিখছি কি হার্ড প্লাস্টারটা স্যার 2টা ফর্মে থাকে, একটা হচ্ছে সেলেনাইট আর একটা হচ্ছে অ্যালাবাস্টার, এগুলো আমরা প্র্যাকটিক্যাল খাতায় লিখছি। স্যার এগুলো কি রকম ফর্ম? এগুলো নিয়ে খুব একটা ডিসকাস করা হয় না, এত জটিল জিনিসে যাবে না। স্যার সিমেন্টের বন্ডিং করতে একটু আলোচনা করবেন? সিমেন্টে বন্ডিং, কোন সিমেন্টে কোন বন্ডিং? সহজ হিসাব হলো যে কেমিক্যালি বন্ডিং হচ্ছে যে আমাদের শুধুমাত্র গ্লাস এন্ড সিমেন্ট, আর যত সিমেন্ট আছে সবগুলো হচ্ছে যে আমাদের মেকানিক্যাল লকিং হয়। সারফেসের মধ্যে আপনেস থাকে, আপনেসের মাধ্যমে সবগুলো আমাদের ইয়া হচ্ছে। তবে পলিকার্বক্সিলিক সিমেন্ট, ওখানে আমাদের অ্যাক্রিলিক অ্যাসিড আছে বলে ওটাও আমাদের অ্যাডিশন হয়, পলিকার্বক্সিলিক সিমেন্ট, ওটা তো ইয়েতে হয়, কিছু অ্যাডিশন হয়, পলিঅ্যাক্রিলিক অ্যাসিড আছে বলে। আর বাকি সব হলো যে মেকানিক্যাল লকিং, টিএফ বলি বা জিঙ্ক অক্সাইড ইথেনল বলি, জিঙ্ক ফসফেট বলি। তারপর হচ্ছে যে কম্পোজিটে তো আমরা মেকানিক্যাল বন্ডিং করে থাকি, অ্যামালগাম হচ্ছে যে মেকানিক্যাল বন্ডিং আন্ডারকাট দিয়ে থাকি। অ্যামালগামের ক্ষেত্রে আমরা যেহেতু পার্মানেন্ট ফিলিং, একটা নির্দিষ্ট আন্ডারকাট দিয়ে আমরা লকিং করে দিই। আর অন্যান্য ফিলিং গুলো টেম্পোরারি ফিলিং, এগুলো আমাদের যে ওয়ালের মধ্যে যে এমনিতে করতে গেলে যে রাফনেস গুলো থাকে ওইগুলোর মাধ্যমে, আন্ডারকাটের মাধ্যমে ফিলিংটা সাধারণত থাকে। বা আমরা অনেক সময় অ্যাক্সেস ওপেনিং বা ক্যাভিটি ডিজাইনের সময় আমরা ওই ডিজাইনটা করে ফেলি যাতে এটা লকিং হয় মেকানিক্যাল রিটেনশনের জন্য। দ্যাট মিন্স মেকানিক্যাল রিটেনশন। স্যার ইবিএ ইবিএ পুরো মিনিং কি?
অর্থোইথক্সি বেনজোইক অ্যাসিড। অর্থোইথক্সি বেনজোইক অ্যাসিডটা মেনলি ইউজ করা হয় যে সমস্ত পেশেন্টের ইউজুনাল ইরিটেশনটা থাকে, সেই ইউজুনালের পরিবর্তে এই অর্থোইথক্সি বেনজোইকটা ইউজ করা হয়, কারণ ইরিটেশনটাকে ইয়ে করা যায়। এটা জাস্ট এটা মডিফিকেশন, ইউজুনালে মডিফিকেশন। এখানে আমরা যদি বলি ইউজুনালে আরো কিছু মডিফিকেশন আছে। জিঙ্ক অ্যাসিটেট ইউজ করা হয় সেটিং টাইমটাকে কমানোর জন্য, দ্যাট মিন্স কুইক সেট যেটা আমরা বলে থাকি। কারণ এমনিতে আমরা বলি ইউজুনাল সেটিং টাইম অনেক বেশি, এমনিতে আমরা অফিসিয়ালি বলি 24 আওয়ার্স। তারপরে কিছু ইউজুনালের মধ্যে সাধারণত ওরা অ্যাসিলারেটর দিয়ে দেয়, যেখানে এটা সেটিং টাইমটা আরেকটু কমে আসে। আর এমনিতে স্পেশাল টাইপ যেটা আমরা বলে থাকি কুইক সেট, কুইক সেটের মধ্যে জিঙ্ক অ্যাসিটেট দেওয়া থাকে, অ্যাসিটেট অ্যাসিলারেটর হয়ে রিঅ্যাকশন রেটটাকে বাড়া দিচ্ছে এবং সেটিং টাইমটাকে একবার কন্ট্রোলে নিয়ে আসছে, 3 to 5 মিনিটস এ নিয়ে আসতেছে। আর যেটা রেজিন রিইনফোর্স হলো যে আমাদের হার্ডনেস বাড়ানোর জন্য, রেজিন রিইনফোর্স করে আমরা ইউজ করি, সেটা হচ্ছে রিইনফোর্স জিঙ্ক অক্সাইড রিজিনাল সিমেন্ট, যেটা হার্ডনেসটা আমাদের নরমাল জিঙ্ক অক্সাইড রিজিনাল চেয়ে বেশি। এই মডিফিকেশন গুলো আছে। স্যার আমরা যখন ইয়া নিয়ে লিখছি, অ্যালজিনেট নিয়ে স্যার খাতায় লিখছি, তখন আমরা লিখছি হচ্ছে আমরা আগে পানি দিই, দেন হচ্ছে পাউডার অ্যালজিনেটটা দিচ্ছি। বাট আমরা তো কালকে মানে বলা হলো যে আগে আচ্ছা পাউডার বলি, দেন হচ্ছে পানি। বলছি স্যার আমি এটা নিয়ে কি বলবো? আচ্ছা আমি আগে বলি, সূত্র হচ্ছে যে সকল লিকুইড আগে নিব, লিখে নিয়ে আমি তারপরে পাউডার নিব। এটা হলো যে আমাদের মিক্সিং এর একটা থিওরি। এখন কিছু আছে যেমন আমরা সিমেন্টের ক্ষেত্রে কিছু লিকুইড আমরা সাধারণত দিতে চাই না বা পরে নিই, আগে পাউডারটাকে বিভিন্ন ভাগ করে বা ডিজাইন করে করে নিই, দেন লিকুইডটা নিই। কেন? সেই লিকুইডের মধ্যে কোনো ইনগ্রেডিয়েন্ট ইভাপোরেট হয়ে চলে যাওয়ার চান্স আছে, বিশেষ করে গ্লাস এবং সিমেন্ট এই জাতীয় এগুলোতে লিকুইডের থেকে ইভাপোরেট হয়ে গেলে এটা কিছু লস হয়। এই জন্য আমরা অনেক সময় কিছুটা মডিফিকেশন করি, যে অনেক সময় পাউডারটা ডিভাইডেশন করে দেন লিকুইডটা আমরা 1 ইঞ্চি দূরত্বে নিয়ে দেন আমরা মিক্সিং করি। আর মিক্সিং করার সময় তোমাদের যেটা আমি বারবার বলি যে স্পেসুলার দেখবে যে পুরো একটা চ্যাপ্টা অংশ এবং ফ্ল্যাট, এই লম্বা এবং ফ্ল্যাট, তাহলে পুরো জায়গাটা যাতে লাগে, তাহলে আমাকে ওইভাবে রাখতে হবে। ঘষে ঘষে, শুধু মাথা দিয়ে আমি ঘষলে কিন্তু মিক্সিং হবে না, আমাকে পুরো সারফেসটা নিয়ে মিক্সিং করতে হবে। জি ঠিক স্যার। আছে, যাতে আমার সারফেস এরিয়াগুলো কন্টাক্টে লাগে যত মিক্সিং। রেপিড মিক্সিংটা খুব জোরে সোরে হবে এবং মানে ধরার সময় ধরবে যে কাউকে ছুরি মারার জন্য, অথবা গলা আচ্ছা যে পশু জবাই কোরবানি করার সময় যেমন ছুরি যেমন শক্ত করে ধরতে হবে, এখন তো স্পেশালটা শক্ত করে ধরে তোমাকে মিক্সিং করতে হবে জোরে সোরে। ওকে, তারপর আসছে অ্যালজিনেটের ক্ষেত্রে যদি বললাম, অ্যালজিনেটের ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাঁ অফিসিয়ালি নেওয়ার কথা ছিল যে লিকুইড আগে নিব দেন আমরা পাউডার নিব। এক্ষেত্রে আমাদের স্পেশাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের প্রপার রেশিওটা আগে থেকে করা থাকবে। আমরা মেজারিং জার ইউজ করব, স্কুপ ইউজ করব এবং আমাদের জার ইউজ করব। জারের মধ্যে লিকুইড নিব, স্কুপের মধ্যে পাউডার নিব, একটা মেজারিং করা থাকবে। আমাদের ল্যাবে আছে মেজারিং করার ইনস্ট্রুমেন্ট গুলো আছে। তাহলে এই মেজারিং মতো আমি নিব, ওখানে কোম্পানি আমাকে বলে দিবে 2 চামচ আপনি পাউডার দেন, 1 চামচ এক জার আপনি পানি দেন, বা 1 দাগ আছে এতটুকু আপনি পানি দেবেন, 2টা স্কুপ পাউডার দিবেন, মানে রেশিও গুলো করা দেওয়া আছে। তাহলে ওইভাবে নিয়ে যখন আমি মিক্সিং করবো তার ওকে আছে। কিন্তু বাঙালি বলে সবাই একটু শর্টকাটে চাইবে বা এই কি এত মেজারিং করবে, তার চেয়ে যেটা করি আইডিয়া করে নিই। আইডিয়া করে কিভাবে নিব, আচ্ছা আমি আগে পানি নিলাম, পাউডার নিলাম, এবার পানি যোগ করতে থাকলাম, যতটুকু বুঝলাম যে হ্যাঁ ভিজে গেছে বা হয়ে গেছে, তখন বুঝলাম যে ওকে আছে, আমার রেশিওটা আন্দাজ করে নিলাম হয়ে যাচ্ছে। তাহলে এই আন্দাজ করে নেওয়ার জন্য হচ্ছে যে আমাদের আগে পাউডার নিয়ে থাকি। তবে এটা তোমরা আগে পরীক্ষার সময় বলে নিতে পারো, স্যার এমনিতে তো লিকুইড নেওয়ার কথা, পানি আগে নেওয়ার কথা, দেন আমরা পাউডার যোগ করার কথা। এখন আমাদের কাছে মেজারিং ইয়েগুলো নেই, সো আমি আগে পাউডার নিচ্ছি আমার মেজারিংটা রেশিওটা মেনটেন করার জন্য বা আইডিয়া করে পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা পাউডার নিয়ে দেন আমরা লিকুইড যোগ করছি, এর হলো যুক্তি। কিন্তু আগে হচ্ছে লিকুইড নেওয়ার কথা ছিল, দেন আমি পাউডার যোগ করব। কিন্তু আমার লিমিটেশনের কারণে আমার মেজারিং টুলস গুলো নেই, যার কারণে আমি এইভাবে নিচ্ছি, যে আইডিয়া করে যাতে রেশিওটা বেশি না হয়। জি স্যার। আর প্লাস্টারের ক্ষেত্রে এটা আমরা করতে পারবো না, কারণ প্লাস্টারের ক্ষেত্রে আমাদের স্প্রিংকল মেথড নিতে হবে, না হলে এয়ার বাব হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের পানি নিয়ে আমি পাউডার লিকুইড অ্যাড করতেছি, সেক্ষেত্রে আমার রেশিওটা মেনটেন হয়ে যাচ্ছে।
আর কোনো কোশ্চেন? আচ্ছা, কামাল স্যারের কোশ্চেন গুলো কার কাছে আছে দেখাও আমাকে, বা স্ক্রিনে দেখাও, আমি তাকে ইয়ে করতেছি, হাইলাইট করতেছি। কার কাছে আছে? লেখা আছে কি? হুম, কামাল স্যারের কোশ্চেন গুলো কি লেখা আছে কারো কাছে, নাকি মাথায় আছে? স্যার ওরকম করে তো স্যার লেখা নাই। আচ্ছা, কিরকম লেখা আছে বলো, পড়ো তাহলে, তেলাওয়াত করো। কার কাছে আছে তেলাওয়াত করো। এমনি তো স্যার একটা শিট আছে, ওখান থেকে বলে ইমপ্রেশন টের হ্যাঁ, বলো। ক্লাসিফিকেশন, তারপর হ্যাঁ, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমপ্রেশন। হুম, ইমপ্রেশন টেক তারপর ক্লাসিফিকেশন আমরা যদি বলি, যেটা তো সবাই জানে, এটা তো একবার বইতে স্পষ্টভাবে আছে। স্টক টে থেকে আরম্ভ করে, তারপরে কাস্টম টে, কোনটা কাস্টম টে মানে আমরা যেটা স্পেশাল টে বলে থাকি, দ্যাট মিন্স সেটা আমি ইন্ডিভিজুয়ালি একজনের জন্য স্পেশাল ভাবে বানালাম, এটাই কাস্টম টে। আর রেডিমেড যেগুলো যেগুলো আমি বাজার থেকে কিনতে পাচ্ছি, ঠিক আছে। আর কাস্টম ট্রেতে শুধু ওই পেশেন্টে ইউজ করা যাবে, স্পেশাল মানে ওই পেশেন্টের জন্য বানানো হয়েছে, ওই পেশেন্টের জন্য ইউজ করবো, আর কারো মিলবে না, ঠিক আছে। আর তারপর কি বললা? প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল, প্রাইমারি ইমপ্রেশন হলো যে আমরা সাধারণত যেটা, ইমপ্রেশন কম্পাউন্ড। হ্যাঁ, ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইমপ্রেশন কম্পাউন্ড না থাকলে আমরা অ্যালজিন দিয়ে নিতে পারি। এটা হলো আমি একটা রেডিমেড স্টক ট্রে দিয়ে আমি ইমপ্রেশন নিব। যদি আমার ইয়ে হয় ইলাস্টোমার, সরি, অ্যালজিনেট হয় তাহলে আমি পারপোর্টেড, আর যদি আমাদের ইমপ্রেশন কম্পাউন্ড হয় তাহলে আমি প্লেনটা ইউজ করব। নিয়ে আমি ইমপ্রেশন নিলাম। ইমপ্রেশন নেওয়ার উদ্দেশ্য হলো আমি জাস্ট একটা আউটলাইন পাওয়া, যাতে ওটা থেকে আমি মডেল, ওই ইমপ্রেশন থেকে আমি মডেল করব। মডেলটা করব অর্ডিনারি প্লাস্টার দিয়ে। অর্ডিনারি প্লাস্টার দিয়ে মডেল করার পর ওই মডেলের উপর আমি স্পেশাল টে বানাবো। স্পেশাল টে বানাইয়া আমি এখানে স্পেশাল টেকে বর্ডার মোল্ডিং করব। বর্ডার মোল্ডিং করে স্পেশালটা আমি প্যাশনের মুখের সাথে পুরো ক্লোজ ফিটিং একটা বা পুরোপুরি কাভারিং করে এরকম একটা টে বানালাম, যেটা আমি বর্ডার মোল্ডিং করে আমি অ্যাড করতে পারতেছি, কমাইতে পারতেছি, বাড়াতে পারতেছি, এবার আমি অ্যাডজাস্ট করে নিলাম। আর বর্ডার মোল্ডিং করা হয় স্টিক ওয়ার্কস, গ্রিন স্টিক বা আমাদের ইমপ্রেশন কম্পাউন্ড স্টিক ভ্যারাইটি দিয়ে করা হয়। তো ওটাতে আমি বর্ডার মোল্ডিং করে দেন আমি ফাইনাল ইমপ্রেশন নিলাম। ফাইনাল ইমপ্রেশন হলো যে সেকেন্ডারি ইমপ্রেশন, সেটা হলো যে আমাদের আমরা জিঙ্ক অক্সাইড রিজিওনাল পেস্ট, জিঙ্ক অক্সাইড রিজিওনাল ইমপ্রেশন পেস্ট, এই কথাটা বলতে হবে, কারণ এটা জিজ্ঞেস করে যে আমাদের জিঙ্ক অক্সাইডে কি কি ফর্মে আমরা সাধারণত ইউজ করি। জিঙ্ক অক্সাইড রিজিওনাল সিমেন্ট ইউজ করে থাকি, জিঙ্ক অক্সাইড রিজিওনাল ইমপ্রেশন পেস্ট ইউজ করে থাকি, তারপর হচ্ছে যে জিঙ্ক অক্সাইড রিজিওনাল দিয়ে সিলার বানাই, সিলার ইউজ করে থাকি, টেম্পোরারি ফিলিং হিসেবে ইউজ করে থাকি, সার্জিক্যাল ড্রেসিং ইউজ করে থাকি, এগুলো ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি জিঙ্ক অক্সাইড রিজিওনাল সিমেন্ট। তো সেক্ষেত্রে আমাদের এই ফর্ম গুলো চেঞ্জ হচ্ছে, কোনটা কি অবস্থা পাচ্ছে, এই জন্য জিঙ্ক অক্সাইড রিজিওনাল ইমপ্রেশন পেস্ট কথাটা বলতে হবে। তাহলে এটা ফাইনাল ইমপ্রেশন এসেছে। যদি এটা না পাই তাহলে আমাদের কি নিতে পারি, আমরা ইলাস্টোমার গুলো ইউজ করতে পারি। ইলাস্টোমার মধ্যে এডিশনাল সিলিকন, কনডেনসেশন সিলিকন, এগুলো সাধারণত আমাদের বেশি অ্যাভেলেবেল। আর পলিহিতারও অ্যাভেলেবেল। আর পলিহিতাটা একটু পরে বলো, কারণ পলিহিতা অনেকে দেখে না এখনো। তো সেক্ষেত্রে হচ্ছে যে, আর পলিসালফেটটা সাধারণত শুধুমাত্র কমপ্লিট ডেন্সারের জন্য ইউজ করা হয়, কিন্তু এটা খুব একটা ইউজ করা হয় না, বা আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবেল না। তো এটা, আর ওটা যদি না পাওয়া যায়, ইলাস্টো না পেলে আমরা অ্যালজিনেটের থিন সেকশন ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল। আরেকটা হচ্ছে যে আমরা যে ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে যে ফাইনাল ইমপ্রেশন নিলাম, ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে ফাইনাল ইমপ্রেশন নিয়ে যদি এটাকে আমি চাই, এটা কিন্তু ফাইনাল ইমপ্রেশনটাকে যদি আমি এটাকে স্পেশাল টে মনে করে যদি আমি ইমপ্রেশন নিতে যাই, তাহলে এটা উপর আমি আরেকটা ওয়াশ ইমপ্রেশন নিতে পারি। মানে ইমপ্রেশনের উপর ইমপ্রেশন, ওয়াশ মানে তো ইমপ্রেশনের উপর ইমপ্রেশন। তাহলে ইমপ্রেশন উপর ইমপ্রেশন নিলে যখন হবে, তখন আমি এখানে মোটামুটি ইমপ্রেশন চলে আসছে, কিন্তু কোথাও গাইডলাইন বা আমাদের যে ফাইন ডিটেইলস গুলো আসে নাই, বা পুরো জায়গাটা কভার করে নাই। তো সেক্ষেত্রে ওখানে আমি একটা স্পেশাল বা একটু ভালো ম্যাটেরিয়ালস, আরো একটু ইমপ্রেশন কম্পাউন্ড আর ভালো ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি, যেমন জিঙ্ক অক্সাইড রিজিওনাল ইমপ্রেশন পেস্ট ইউজ করতে পারি, ইলাস্টোমার ইউজ করতে পারি, এগুলো দিয়ে আবার ইমপ্রেশন নিতে পারি। তাহলে ইমপ্রেশন কম্পাউন্ডের উপর আবার ইমপ্রেশন নেওয়া হলো ওয়াশ ইমপ্রেশন, এটাকে আমরা সেকেন্ডারি ইমপ্রেশন বলতে পারি, মানে দ্বিতীয়বার যেটা নিচ্ছি। তবে এটা হলো বাইপাস পদ্ধতি। বাইপাস পদ্ধতি হলো যে ওই ইমপ্রেশন বা নিব ইমপ্রেশন, তবে এটাই হলো পারফেক্ট। ইমপ্রেশন নিব, যদিও কষ্ট, এটা হলো যে আসল। আর একটা হলো যে না, শর্টকাট পদ্ধতি, মানে দরগা পদ্ধতি,
জান্নাতে যাওয়ার জন্য মানুষ অনেক কষ্ট করে যেতে হবে, অনেকগুলো ইয়া করতে হবে। কেউ যদি মনে করে যে যদিও এটা সম্ভব না, দরগা পদ্ধতিতে একজনকে ধরবে, মুড়িতে বা পীর ধরবে, পীরে জান্নাতে নিয়ে যাবে, তোমার এত কিছু আচ্ছা কি বলতেছিলাম? আচ্ছা যেটা বলছিলাম, যেটা আমাদের ওয়াশ ইমপ্রেশনটা হলো শর্টকাট পদ্ধতি, এটা বাইপাস পদ্ধতি, এটা পুরো আইডিয়াল না, তবে মন্দে ভালো মধ্যে। ওই যে বলে যে গাইড পড়ে পাশ করা, আর হচ্ছে না বই পড়ে বা জেনে শুনে কোনো পাশ করা, তো এটা হচ্ছে মন্দে ভালো মধ্যে। এটা এরকম ওয়াশ ইমপ্রেশনটা হলো যে মন্দে ভালো, তবে এটা শর্টকাট পদ্ধতি। এটা হলো যে সবসময় করা হয় না, অনেক সময় বাইপাস করে করা হয়, অনেক সময় না, মাঝে মধ্যে খুব বাইপাস করা হয়, তবে এটাতে ফল্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওটা হলো যে পারফেক্ট পদ্ধতি, স্পেশালটি বানালাম, খুব ভালোভাবে ইমপ্রেশন নিলাম। তখন আমাদের ইমপ্রেশন হলো যে একটা ইনভেস্টমেন্ট। ইমপ্রেশন যদি ভুল হয় বা ইমপ্রেশন যদি ইনঅ্যাকুরেট হয়, তাহলে আমি যে প্রসেসিসটা বানাবো সেই প্রসেসিসটা ফিটিং হবে না, তখন আমার পুরো সিস্টেমটাই বাদ যাচ্ছে বা পুরো প্রসেসিসটা বাদ যাচ্ছে, তখন আরো বেশি সময় গেলেও ওই যে আমরা যত আগে ভুল বুঝবো তত আমরা বিচ্যুত কম হচ্ছে, যত দেরিতে ভুল বুঝবো তখন বিচ্যুত হওয়ার সম্ভাবনা বেশি। একটা লোক ঢাকা যাওয়ার কথা ছিল, সে উল্টা দিকে যাচ্ছে বা ভুল পথে যাচ্ছে, তাহলে সে অনেক দূরে সরে যাচ্ছে, তাহলে তার বেশি পথ যেতে হবে। আর যদি না, বা তোমাকে বলে যে তুমি চকবাজার যাও, তুমি চকবাজার না চিনে যদি উল্টা দিকে যাও, তাহলে অন্য দিকে চলে গেলে তখন চকবাজারটা আরো দূর হয়ে যেতে পারে। এটাও সেরকম যে আমার যাতে ইয়ে না, যত আগে আমি কারেকশন করতে পারি তত ভালো। এই জন্য ইমপ্রেশন হলো আমাদের ইনভেস্টমেন্ট। ইমপ্রেশনটা পারফেক্ট মিনস
পরবর্তী স্টেপটা পারফেক্ট হওয়ার চান্স আছে, বাট ইমপ্রেশন ফল্ট পরবর্তী সব স্টেপে সাধারণত ফল্ট হবে। আচ্ছা, এখানে একজন মনে হয় গ্রুপে শেয়ার করতে চাই, মানে আবার ডিলিট করে দিছো, যে কোশ্চেন গুলো নিয়ে মনে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু ওখানে দেওয়াটা যদি মনে মনে করো মানে ভদ্রতার পরিপন্থী, তাহলে আমার মেসেঞ্জারে দিতে পারো, তাহলে ওখান থেকে ডিসকাস করে নি। স্যার একটা কোশ্চেন হলো কোল্ড মোল্ড সিল ওয়ান ওয়ে ডিরেকশন কেন, দুইটা কোটিং দিতে হয় কেন? আচ্ছা, কোল্ড মোল্ড সিল আমরা সাধারণত দিয়ে থাকি হলো যে একটা ইমপারমিয়েবল লেয়ার প্রডিউস করার জন্য। সাধারণত একটা লেয়ার দেওয়ার পর এটা সাধারণত একটা লেয়ার হয়ে যায়, অথবা এটা অ্যাবজর্পশন করে, কেউ ধারণা করে অ্যাবজর্পশন, আর একটা অনেকে একটা লেয়ার হয়ে যাচ্ছে। এখন লেয়ার হয়ে গেলে যদি আমি একই ডিরেকশনে না দিই, আমি যদি উল্টো দিকে টানতে যাই, তাহলে দেখা যায় যে ওটা আবার উঠে আসতেছে। মানে আমরা যখন একটা শীট দিয়ে দিচ্ছি, শীটে যদি আমি ঠিক মতো আবার যদি উল্টো দিকটা আবার টান দিই, ঠিক মতো যদি না করি, যদি উল্টো দিকে টান দিই, তাহলে আবার শীটটা কিছু অংশে উঠে যাবে, তাহলে আমার টার্গেটটা ফুলফিল হচ্ছে না। আমার টার্গেট হলো যেখানে একটা ইমপারমিয়েবল লেয়ার প্রডিউস করা। সেক্ষেত্রে আমরা একটা লেয়ার দিলে কিছু আমাদের প্লাসটা অ্যাবজর্পশন করে যায়, অ্যাবজর্পশন হওয়ার কারণে অনেক সময় পুরোটা ইয়ে হয় না। আরেকটা হচ্ছে আমি একটা জিনিস দিলাম, দেওয়ার পর কোথাও ভুল থাকার সম্ভাবনা আছে, বা কোথাও কলমনসিল নাও লাগতে পারে। যেমন ওয়ালে রং করতে গিয়ে কখনো দেখবে যে ওরা একবার রং করে না, একাধিকবার রং করে, দুইবার রং করে মিনিমাম। একবার রং করতে গিয়ে কোথাও সাধারণত ফল্ট হতে পারে, একটা লেয়ার দেওয়ার পর আরেকটা লেয়ার দিচ্ছে। এটা সেরকম যে আমি একটা লেয়ার দেওয়ার পর এই ইমপারমিয়েবল লেয়ারটা 100% নাও হতে পারে, কারণ কোথাও হয়তো বা অ্যাবজর্পশন হয়ে গেছে, কোথাও লিক আছে, বা কোথাও ঠিকমতো লাগে নাই, তাহলে আমি দ্বিতীয় দেওয়ার এটা এটা একটা থিওরি। আর এটা অনেকে কেউ কেউ ধারণা করে যে প্রথম লেয়ারটা অ্যাবজর্পশন হয়ে যায়, দ্বিতীয় লেয়ারটা আমাদের ইমপারমিয়েবল লেয়ার ফরমেশন করে। কথাটা আসলে এরকম না, কারণ প্রথম লেয়ারটা সাধারণত আমাদের, কারণ রিঅ্যাকশনটা হতে হলে আমাদের ক্যালসিয়াম সালফেটের সাথে রিঅ্যাকশন করতে, দ্যাট মিন্স প্লাসটার সাথে রিঅ্যাকশন করতে হবে। রিঅ্যাকশন করার পর একটা ইমপারমিয়েবল লেয়ার প্রডিউস করবে। সেক্ষেত্রে দুটো লেয়ার, যদি আমি প্রথম যুক্তি বলি যে অ্যাবজর্পশন হয়ে দ্বিতীয় লেয়ার দিচ্ছি, এটা হতে পারে। আর একটা হতে পারে যে প্রথম লেয়ার দিলে এটা কোথাও মিসিং হতে পারে বা গ্যাপ হতে পারে, তাহলে আমি দ্বিতীয় লেয়ার দিচ্ছি। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আমি প্রথম লেয়ার যখন দিলাম তখন একটা লেয়ার হলো, কিন্তু এটা যদি উল্টো দিক থেকে টান দিই, তাহলে এটা উঠে চলে আসতে পারে। উঠে চলে আসলে আমার টার্গেট ফুলফিল হচ্ছে না, কারণ ইমপারমিয়েবল লেয়ারটা থাকতেছে না। এই জন্য আমরা সাধারণত একই ডিরেকশনে দিচ্ছি, তাহলে দেওয়ার উপর যখন দিব তখন এটা আর উঠে আসবে না, তখন এটা আরো স্প্রেড হবে। বাট উল্টো দিক থেকে টানলে ওটা উঠে আসার সম্ভাবনা আছে। স্যার অ্যালয় ইউজ ইন ডেন্টিস্ট্রি, দেখবে যে তোমার যে যারা কাঠে ইয়ে করে ফিনিশিং বা বার্নিশ করে, বা আমাদের দেশে বান্দা বলে, বান্দা বা ফিনিশিং করার জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করে, দেখবে যে ওটা ওয়ান ওয়েতে ইউজ করে, উল্টা দিয়ে গেলে চামড়া চলে আসবে। হ্যাঁ, আচ্ছা কি বললাম? অ্যালয় ইউজ ইন ডেন্টিস্ট্রি। ডেন্টিস্ট্রিতে সবই অ্যালয় ইউজ করে থাকি, এটা তো সবই বলতে পারি, এটা তো সারাদিন বলবো তোমরা। আমরা অ্যামালগাম অ্যালয় ইউজ করে থাকি, তারপর গোল্ড অ্যালয় গুলো ইউজ করে থাকি, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 যা আছে সবগুলো ইউজ করি। আমরা বেজ মেটাল অ্যালয় গুলো ইউজ করে থাকি, কোবাল্ট ক্রোমিয়াম ইউজ করে থাকি, নিকেল ক্রোমিয়াম ইউজ করে থাকি, নিকেল টাইটানিয়াম ইউজ করে থাকি। তারপর হচ্ছে যে আমাদের ইয়েতে টাইটানিয়াম অ্যালয় গুলো ইমপ্লান্টের ক্ষেত্রে। আমাদের ডেন্টিস্ট্রি সবই অ্যালয় ইউজ করা হয়, শুধুমাত্র পিওর ফর্মে ইউজ করা হয় গোল্ড ফিলিং গুলো আর টাইটানিয়াম ইমপ্লান্ট। এছাড়া অলমোস্ট কেসে তো আমাদের মেটালার্জি পুরোটা হলো যে অ্যালয়। স্টিলটাও একটা অ্যালয়। স্টিল আমরা ইউজ করে থাকি ড্যান্সার বেস ম্যাটেরিয়াল হিসেবে, বা আমাদের সুইজিং এর জন্য ইউজ করে থাকি। সুইজিং আমরা যে ইয়েগুলো করে থাকি, অনেক সময় আমরা টেম্পোরারি ক্রাউন বা বাচ্চাদের ক্রাউন, ডিসিডেস্টিভ ক্রাউন, ওগুলো এসএস থাকে। তারপর আমাদের যে ট্রে গুলো আছে বা ইয়েগুলো আছে সবগুলো অ্যালয়। অ্যালয় তো সব অ্যালয় অনেকগুলো অ্যাডভান্টেজ আছে আমরা জানি। স্যার অ্যাব্রেসিভ ম্যাটেরিয়াল কি কি আছে? অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস পুরো একটা সাবটাইপ আছে। না কমন কোনগুলো স্যার? কমন আমরা মোটামুটি যেটার জন্য যেটাই, ওখানে তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো আসলে সবগুলো কমন, ওখানে খুব বেশি তো লেখা নাই। ফিউমিস পাউডার থেকে আরম্ভ করে এতে যা যা আছে ওগুলো তো যেগুলো আছে সেগুলোই কমন, এখানে খুব বেশি তো এক্সাম্পল দেওয়া নেই। আর আর কি কি স্যার প্রশ্ন ছিল? আন্ডারকাটের জন্য কি স্যার এই এডিশনাল সিলিকন? হ্যাঁ, এডিশনাল হচ্ছে আমরা যে ইলাস্টোমারিক
ইলাস্টোমারিক ইমপ্রেশন মানে কি, বা আমার ইলাস্টিক ইমপ্রেশন কি, সেটা হলো যে কোথাও ইলাস্টিসিটি থাকবে, তার মানে কোথাও ঢুকবে, ইলাস্টিসিটির মাধ্যমে বের হয়ে আসবে। আন্ডারকাট মানে হলো যে আমাদের কোথাও অ্যাঙ্গেলে আটকে যাওয়ার মতো কন্ডিশন, কিন্তু এটা ইলাস্টিসিটির মাধ্যমে বের হয়ে আসবে। কিন্তু যদি এটা ভিজিট হয় তাহলে এটা বের হয়ে আসবে না। তাহলে ইলাস্টিসিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের আন্ডারকাটের জন্য সুইটেবল জিনিস। এখন আবার বের হয়ে আসার জন্য আবার টিয়ারিং স্ট্রেন্থ, যেমন আমি টান দিব, ইলাস্টিসিটি আছে, কিন্তু যদি বেশি আন্ডারকাট হয়, যদি বেশি বাঁকা হয়ে যায়, টান দিলে আমাকে অনেক বাবারই হতে হবে, যেটা হলো যে আমাদের অ্যালজিনেট এতটা বাবারই না, বা অ্যালজিনেটের টিয়ারিং স্ট্রেন্থটা কম, বা টেনসাইল স্ট্রেন্থ কম। টিয়ারিং স্ট্রেন্থ বা টেনসাইল স্ট্রেন্থ কম হওয়ার কারণে এটা ভেঙে যায়। এই জন্য আমরা জার্কিং মোশনে বের করে থাকি, যাতে ভেঙে গেলেও রিল্যাপস করে, বা আমার স্ট্রেসটা যাতে একবারে পড়ে কোনো কিছু বুঝে ওঠার আগে, এটা ছিঁড়ে যাওয়ার আগে যেন চলে আসে, বা ভেঙে গেলেও রিল্যাপস হয়ে যায়, মানে আবার চলে আসে। এটার জন্য আমরা জার্কিং মোশন দিয়ে থাকি। কিন্তু এটা আসলে জাস্ট মাইল্ড আন্ডারকাট পর্যন্ত কভার করতে পারে, কিন্তু আমাদের মডারেট টু সিভিয়ার বা সিভিয়ার আন্ডারকাটের ক্ষেত্রে অবশ্যই আমাদের ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি টিয়ারিং স্ট্রেন্থ হচ্ছে যে এডিশনাল সিলিকন। এই জন্য এডিশনাল সিলিকনটাই আমাদের সবচেয়ে ভালো বা এক্সিলেন্ট প্রপার্টি সম্বন্ধে একটা ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। কিন্তু এটার দাম বেশি বললে লিমিটেড ইউজ করা হয়, এছাড়া কোনো ওটা সমস্যা নাই, এটা সবই সুবিধা। স্যার অ্যান্টিফ্লাক্স এর মেকানিজম অফ অ্যাকশন। অ্যান্টিপ্লাক্স মানে কি, আমি লেড পেন্সিল। ফ্লোটাকে, হ্যাঁ লেড পেন্সিল দিয়ে আমি ফ্লোটাকে এর বাইরে যেতে দিচ্ছি না। দ্যাট মিন্স আমি ম্যাটেরিয়ালসটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বাউন্ডারি দিয়ে রাখছি, বা ফ্লোটা যাতে বাইরে না যায়, ফ্লোটাকে কন্ট্রোল করার জন্য। ওটাই মেকানিজম, যে ওটা আমাকে ফ্লোটাকে কন্ট্রোল করতে বাউন্ডারি দিয়ে দিচ্ছে। স্যার কাস্টিং এ সলিডিফিকেশন গেজটা একটু বলুন তো। সলিডিফিকেশন কাস্টিং এ, আচ্ছা কাস্টিং আমরা কি ইউজ করে থাকি, মোল্টেন মেটাল ইউজ করে থাকি। আমরা কাস্টিং এর ডেফিনেশন কি, ইট ইজ এ প্রসেস বাই হুইচ মোল্টেন মেটাল ইজ ইন্ট্রোডিউস। মোল্টেন মেটালটা ইন্ট্রোডিউস করা হয় ইনটু এ মোল্ড হুইচ ইজ প্রিপেয়ার্ড ফ্রম দ্য ওয়াক্স প্যাটার্ন, যেটা ওয়াক্স প্যাটার্ন থেকে বানালাম, উইথ দ্য হেল্প অফ সেন্ট্রিফুগাল ফোর্স। যেমন সেন্ট্রিফুগাল ফোর্সের মাধ্যমে আমি মোল্টেন মেটালটা মোল্ডের মধ্যে দিচ্ছি, যেটা আমি ওয়াক্স প্যাটার্ন থেকে ওয়াক্সটাকে ইলিমিনেশন করে বানাচ্ছি। এখন আমি মোল্টেন মেটাল দেওয়ার জন্য দিচ্ছি, মেটালটাকে আমি গলাচ্ছি। এখন মেটালে মেল্টিং টেম্পারেচার সাধারণত হচ্ছে 1000 বা 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক টেম্পারেচার 1000 1500 ডিগ্রি বা 1500 ডিগ্রি, অনেক টেম্পারেচার। তাহলে এত টেম্পারেচারতে আমি দিচ্ছি লিকুইডটা, বাট লিকুইডটা যখন আমি একটা ক্যাভিটিতে দিচ্ছি, মানে মোল্ডে দিচ্ছি, মোল্ডটা যখন আমাদেরকে সলিড হয়ে যাচ্ছে, সলিডের টেম্পারেচার কত আসছে, সলিডিফিকেশন টেম্পারেচার আসলো, এবং এটা রুম টেম্পারেচার আসলো। রুম টেম্পারেচার আমি এটা পেশেন্টের মুখে দিব, বা পেশেন্টের জন্য আমি রেডি করতেছি। এখন রুম টেম্পারেচার হলো 25 মনে করো, তাহলে এত টেম্পারেচার, হিউজ টেম্পারেচার চেঞ্জ হলো। তাহলে আমরা জানি মেটালে একটা কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন একটা আছে, তার মানে এটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কিছুটা চেঞ্জ হয়, ডাইমেনশনাল চেঞ্জ হয়। তার মানে এটা এত টেম্পারেচার যেহেতু চেঞ্জ করতেছে, এটা একটা কনসিডারেবল একটা শিঙ্কেজ হয়। এখন আমরা বলি কি, কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন মানে কি, টেম্পারেচার যখন বাড়াবো তখন এটা এক্সপান্ড হবে, যখন টেম্পারেচার কমাবো তাহলে শিঙ্কেজ হচ্ছে। তাহলে যেহেতু আমি 1000 থেকে আসতেছি 25 এ, তাহলে এটা আমার শিঙ্কেজ হবে, এবং এটা সলিড হওয়ার সময় শিঙ্কেজ হচ্ছে বলে এটা বলা হচ্ছে সলিডিফিকেশন শিঙ্কেজ। মানে সলিড হওয়ার সময় শিঙ্কেজটা হচ্ছে, এই জন্য সলিডিফিকেশন শিঙ্কেজ। সো এই শিঙ্কেজটা হলো যে একটা কনসিডার করার মতো একটা বিষয়। এবার এভারেজ 2% এর মতো একটা জিনিস, 2% যদি আমি ছিল, আমি নিলাম 100 সেন্টিমিটার একটা জিনিস নিলাম, আমার এটা দেখি 98 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাহলে আমি এটার গায়ে লাগবে? আমি যেই কাজের জন্য বানালাম, যে দাঁতের জন্য বানালাম, বা যে মুখের জন্য বানালাম, এটা তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে তো আমার সমস্যা। তাহলে সমস্যাটাকে আমি কিভাবে ওভারকাম করতে পারি? আমি জানি যে 2% কমবে, 2% কমলে আমি কি করব, মোলটাকে আমি 2% বাড়া নেব আগেই। এটা আমরা এক্সাম্পল দিয়ে, আমি বিকাশে টাকা পাঠাবো, আমি জানি যে আমি এক লোককে 1000 টাকা দিতে যাচ্ছি। এখন এই লোকটা 1000 টাকা পাওয়ার জন্য আমি জানি যে 20% টাকা কেটে নিবে, 2% টাকা কেটে নিবে, তাহলে আমি তাকে 20 টাকা 20 টাকা এক্সট্রা দিয়ে দিচ্ছি, যে 1020 টাকা দিলাম যে আপনি আমাকে ওখানে 1000 টাকা পাঠান। তাহলে কি হলো, জানি সে 20 টাকা নিয়ে নেবে, নেওয়ার পর এখন 1000 টাকা ওই লোকটা পেলো। ঠিক আছে, তাহলে
আমি জানি যে এটা সিঙ্কেজ হবে 2% সিঙ্কেজ হবে, তাহলে আমি এটি কি করব, আমি ওই জায়গাটাকে আগে বাড়ায় নিব যেখানে আমি মোল্টেন মেটাল দিব। অরিজিনাল ওয়ার্কস যে জায়গাটা ছিল সেটা হলো যে যা ছিল তার থেকে আমি বাড়ায় নিব। বাড়াবো কিভাবে, তোমার ইন্টারমিডিয়েট পড়ে আসছে, একটা পাতিলের ছোট ছিদ্র থাকলে এই ছিদ্রটাকে বড় করব কিভাবে, যখন আমি হিট দিব তখন এটা পাতিলটা বড় হয়ে যাবে, তখন ছিদ্রটা বড় হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যে মোল্ডটাকে বড় করতে হলে চতুর্পাশে যে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস যখন এক্সপান্ড হবে বড় হবে, মোল্ডটাও বড় হবে। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস থেকে এক্সপানশনের জন্য আমরা ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস ওই রকমই চাই যেটা এক্সপানশন হবে। সেখানে থাকে সিলিকা থাকে, সেখানে থাকে জিপসাম বন্ডেড হলে জিপসাম বাইন্ডার থাকে। জিপসাম বন্ডেড হলে কি হয়, সেটিং এক্সপানশন হয়। এটা জিজ্ঞেস করে কি ধরনের এক্সপানশন হয়, সেটিং এক্সপানশন হয়, তারপর হাইগ্রোস্কোপিক এক্সপানশন হয় যখন আমরা ওয়াটারের মধ্যে ইমার্শন করে দিই, ওয়াটার যখন চুবাই দিই তখন চতুর্পাশ থেকে পানি অ্যাবজর্পশন করে আরো একটু সৈলাভ হয়ে আর একটু বড় হচ্ছে, তাহলে হাইগ্রোস্কোপিক এক্সপানশন। দেন হচ্ছে যে আমি যখন এক্সপানশনটা কিছুটা হলো আরো দরকার, তাহলে আমি কি এখানে হিট ইউজ করা হয়। হিট ইউজ করলে কি হবে, এই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে আমার সিলিকা থাকে, এই সিলিকা তখন এক্সপানশন হয়। সিলিকা এক্সপানশন হওয়া মানে আমার ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালসটা এক্সপানশন হচ্ছে। এক্সপানশনে যদি আমার 2% বেশি হয় তাহলে হচ্ছে যে আমি 102 মনে করো 2 গ্রাম মোল্টেন মেটাল দিচ্ছি, বা যে সাইজে ছিল এর থেকে 2% বেশি দিচ্ছি, তাহলে 2% বেশি দিচ্ছি তখন এটা সিঙ্কেজ হয়ে যাবে, হয়ে আমার অরিজিনাল সাইজে আসবে। তো অরিজিনাল সাইজে আমার ফিটিংটা ভালো হবে, এই জন্য আমার সলিডিফিকেশন সিঙ্কেজটা এখানে ইম্পর্টেন্স। নামের সাথে মিল আছে সলিডিফিকেশন, দ্যাট মিন্স সলিড হওয়ার সময় সিঙ্কেজ হবে। এখানে সলিড হওয়া বোঝাচ্ছে যে মোল্টেন টেম্পারেচার থেকে নরমাল টেম্পারেচার আসা পর্যন্ত। স্যার তাইলে কি আমরা এই তিনটা ওয়েতে কম্পেনসেট করতে পারবো? সিলিকা, তারপর হচ্ছে সেটিং সেটিং প্রথম হলো সেটিং এক্সপানশন, সবার আগে সেটিং এক্সপানশন, তারপর হচ্ছে যে হাইগ্রোস্কোপিক এক্সপানশন, তারপর হচ্ছে যে থার্মাল এক্সপানশন। আমরা এভাবে তিনটা বের করি। প্রথমে প্লাস্টার মিক্সিং এর সময় আমাদের একটা এক্সপানশন হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে যে আমি পানিতে চুবাইলে আরেকটা হাইগ্রোস্কোপিক এক্সপানশন, তারপর যখন এটা সেট হয়ে যাচ্ছে তখন আমি হিট দিব, হিট দিলে তখন এটা আরেকটা এক্সপানশন হবে, তখন আমার ডিজায়ার্ড এক্সপানশনে আসবে। এই তিনটা মেকানিজমে আমরা এক্সপানশন করে থাকি আর আমাদের সলিডিফিকেশন সিঙ্কেজটাকে মিনিমাইজ করার জন্য। আর কোনো কোশ্চেন? স্যার পোরোসিটি নিয়ে কি জিজ্ঞেস করে কাজ নিয়ে? পোরোসিটি হবে কাস্টিং এর পোরোসিটি না, কাস্টিং ডিফেক্ট গুলো জিজ্ঞেস করে। আর এখানে পোরোসিটি মেনলি আসছে যে আমরা যদি কোল্ড মোল সিল অ্যাপ্লাই না করি তাহলে কি সমস্যা হতে পারে। কোল্ড মোল সিল অ্যাপ্লাই করলে আমাদের মনোমারটা অ্যাবজর্পশন হয়ে যাবে বাই প্লাস্টার দিয়ে মনোমারটা অ্যাবজর্পশন হয়ে গেলে মনোমারটা যখন কমে যাবে তখন আমাদের গ্রানুলার পোরোসিটি হচ্ছে। তখন কথা আসবে যে আমাদের পোরোসিটি কয় ধরনের আছে। পোরোসিটি কয় ধরনের আছে? 3 ধরনের। কি কি? গ্রানুলার পোরোসিটি, তারপর হচ্ছে গ্যাসিয়াস, তারপর আরেকটা হচ্ছে গ্যাসের কারণে বা এটা আচ্ছা হ্যাঁ গ্যাসের কারণে আচ্ছা হ্যাঁ এই তো পোরোসিটি গুলো লাগবে এটাই। আর কোনো কোশ্চেন? স্যার আন্ডারকাটের যদি ডেফিনিশন বলতে বলে তাহলে কিভাবে বলবো? আন্ডারকাট হলো যে বেজ বড় ওপেনিং ছোট, সহজ হিসাব। মানে বেজের উইথ বা বেজের লেন্থ আর ওপেনিং এর লেন্থ কম, দ্যাট মিন্স বেজটা বড় ওপেনিংটা ছোট, তাহলে এই ছোট জিনিস দিয়ে বড় জিনিসটা বেরিয়ে আসবে না। স্যার জিঙ্ক অক্সাইড ইউজেনাল ফরমেশন। জিঙ্ক অক্সাইড ইউজেনাল ফরমেশন। জিঙ্ক অক্সাইডের সেটিং রিঅ্যাকশন আর কি। সেটিং রিঅ্যাকশন জিঙ্ক অক্সাইড জিঙ্কের সাথে ইউজেনাল রিঅ্যাকশন করে জিঙ্ক ইউজেনালাইট ফরমেশন করা হয় বা জিঙ্ক ইউজেনালাইট। পুরো রিঅ্যাকশন জিঙ্ক অক্সাইডের সাথে সাধারণত ওয়াটার রিঅ্যাকশন করে, তারপর হচ্ছে যে ইউজেনাল রিঅ্যাকশন করে। পুরো ইয়াটা এমনিতে আমার টার্গেট হচ্ছে যে জিঙ্ক ইউজেনালাইট ফরমেশন করে, দ্যাট মিন্স জিঙ্ক অক্সাইড ইউজেনাল সাথে রিঅ্যাকশন করে জিঙ্ক ইউজেনালাইট, এটা একটা সল্ট। যেহেতু এটা অ্যাসিড বেস, আমরা বলি অ্যাসিড বেস রিঅ্যাকশন হলো যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, গ্লাস এনামেল সিমেন্ট, জিঙ্ক ফসফেট সিমেন্ট, পলিকার্বক্সিলেট সিমেন্ট বা সিলিকেট সিমেন্ট, এগুলো যে অ্যাসিড বেস সিমেন্ট।
অ্যাসিড বেস রিঅ্যাকশন করে একটা সল্ট এবং ওয়াটার ফর্মেশন করবে। আর আজকে সবাই নাই, 30 দেখাচ্ছে এখন, 29 আছো তোমরা? স্যার 31 ছিল। আচ্ছা, বাকিরা কোথায়? আচ্ছা, বাকিরা এমনি পারবে মনে হচ্ছে, তাহলে তো ক্লাস নেওয়া খুব বেশি জরুরি না। স্যার স্টেনলেস স্টিল কেন কাস্টিং করা হয় না, কেন সুইজিং? স্টেনলেস স্টিল কাস্টিং করতে গেলে স্টেনলেস স্টিলকে অয়েল ডিকে সমস্যা হবে। অয়েল ডিকে কি জিনিস? অয়েল ডিকে হবে। স্টেনলেস স্টিলকে হাই টেম্পারেচার, যেমন আমরা জানি কাস্টিং এর জন্য হাই টেম্পারেচার ইউজ করতে হয়, হাই টেম্পারেচার মোল্টেন করতে হচ্ছে। মোল্টেন করলে তো এটা ইনগ্রেডিয়েন্ট গুলো সবগুলো এক ইয়ে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বা ইয়েগুলো ক্রোমিয়াম গুলো প্রিসিপিটেট বা ক্রিস্টাল বাউন্ডারিতে চলে যাবে। বাউন্ডারি গুলো তাহলে আমার স্টেনলেস স্টিল আর থাকলো না, সব জায়গায় তখন প্রোটেকশন থাকলো না, সব বর্ডার ইয়ে সব মানুষ ইয়েতে মানে সব ইনগ্রেডিয়েন্ট গুলো বর্ডার লাইনে চলে যাবে, তাহলে আমার তো ইয়ে হচ্ছে না, স্টেনলেস স্টিলের যে গুণাগুণ ওটা থাকবে না। সোজা কথা হলো যে অয়েল ডিকে হবে, আর অয়েল ডিকেটা পুরোটা পড়ে নাও, যে কত ডিগ্রি সেন্টিগ্রেডে নিলে কি সমস্যা হচ্ছে, পুরো মেকানিজমটা পড়ে নাও। প্রথম অংশ হলো যে অয়েল ডিকে হবে, অয়েল ডিকে পুরোটাই বলে দাও, ওইটাই ডিটেইলস ডিসকাস করলে হবে। স্যার অ্যালয় চ্যাপ্টারটা কেমনে পড়বো বুঝতেছি না। বই ধরে ধরে এক পাশ থেকে আরম্ভ করবা বিসমিল্লাহ বলে, পরে সামনের দিকে আগাইতে থাকবা, ডিসকাস করতে থাকবা। এই একদিন পড়বে অ্যালয় চ্যাপ্টার কিভাবে পড়বো, সারা বছর আমান পড়া সীতাকার বা, আর আমি তো অ্যালয় থেকে তো এগুলোই তো জিজ্ঞেস করে আমাদের বেজ মেটাল অ্যালয় কি আছে, নোবেল মেটাল অ্যালয় কি আছে, তারপরে মেটালের সাথে পোর্সেলেন কিভাবে ইয়া হয়, জয়েনিং হয় বা ফিউজড হয়। আমাদের পরীক্ষা স্যার কটা থেকে শুরু হবে? তোমাদের ওখানে কয়টা থেকে দেওয়া আছে, অফিসিয়ালি কয়টা থেকে দেওয়া আছে? 9:30 স্যার। 9টা থেকে। আমরা তো চাইছি যত আগে আরম্ভ করতে হবে, এখানে একটা মেকানিজম আছে। মেকানিজম হচ্ছে যে স্যাররা আস্তে আস্তে যদি আমরা অস্ট্রিক গুলো প্র্যাকটিক্যাল করে নিয়ে যাই, কারণ ফরেস্টার ঢুকলে তোমাদের ঝামেলা করবে মানে তোমাদের ইমপ্রেশন নেওয়া ছাড়বে, নিজের মুখে ইমপ্রেশন নেওয়া, ওখানে তো ওদের নিজের মুখে ইমপ্রেশন নিচ্ছে। অ্যালজিনেট মিক্সিং করে, হ্যাঁ অ্যালজিনেট মিক্সিং করে বলতে এবার তোমার ইমপ্রেশন তুমি নাও। স্যার যদি পাউডার কম নেই তাহলে তো স্যার ট্রেতে ফুলফিল না হলে ইমপ্রেশন নিতে বলতে পারবে না। কেন বলবো, তখন তুমি ওইটা দিয়ে নিবা, তখন বলে তোমার ডিফেক্ট হচ্ছে। স্যার কলেজ তো গুলো মনে হয় স্যার 9টায়। হ্যাঁ 9টা হলে 9টায়, এখন 9টা হলে 9টায় আরম্ভ করতে চাইবো, তাহলে পারমিশন নিয়ে আরম্ভ করে দিব। তো আরম্ভ করতে যে যদি অস্ট্রিক গুলো হয়ে যায় তাহলে তো আরো ফাইন, তাহলে উনি আর ঢুকলো না আর কি, ওইদিকে নিতে চাইবো না। তবে তোমার মিক্সিং গুলো তো পারবা তোমরা। আমরা আগে হলে স্যার আগে যাব। আর অ্যালজিনেট আমরা বলি যে ফিগার অফ 8 মোশনে আমরা মিক্সিং করি বা সাইড টু সাইড মোশনে মিক্সিং করে থাকি। আর এতে ক্লাস্টারের ক্ষেত্রে হচ্ছে যে 2 and 4 সামনে পিছনে, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বা 2 and 4 এদিক সেদিক মিক্সিং করে, এদিক সেদিক 2 and 4 এটা মনে হয় 2 and 4। আর অ্যালজিনেট হলো ফিগার অফ 8, এগুলো জিজ্ঞেস করে। আবার দেখা যায় যে মডেল করতে দিবে, মডেল করে আবার মডেল খুলতেও দিবে। স্যার সিমেন্টেরটা কি হবে? হ্যাঁ সিমেন্ট হচ্ছে যে জিঙ্ক অক্সাইড রিজনাল সিমেন্ট, জিঙ্ক ফসফেট সিমেন্ট। আর মিক্সিং এর মেথডটা ওটা রোটেশন করে করা হয়, তারপর কালেকশন করা, এখানে সবগুলোই করতে হয়। মানে এটা ইয়ে করার জন্য, কালেকশন জন্য আমি সব দিক থেকে কালেকশনের মাঝখানে আনবো, তারপর স্পেশাল দিয়ে আবার ঘষা দিব। ঘষার জন্য পাশাপাশি ঘষা দেওয়া যায় বা রোটেশনে দেওয়া যায়, দুটাই দেওয়া যায়। জাস্ট আমার টার্গেট হলো যে পাউডার লিকুইড গুলো একসাথে মিক্সিং করা। আর ইনক্রিমেন্টাল ওয়ে, মানে আমি আগে পাউডার গুলোকে ভাগ করব, 5 থেকে 6 ভাগে ভাগ করব। পাউডারটাকে ভাগ করে আমি ডান পাশে লিকুইডটা নিব 1 ইঞ্চি দূরত্বে, 1 ইঞ্চি দূরত্বে লিকুইডটা নিয়ে দেন আমি পাউডার একটা অংশ লিকুইড করব।
অথবা আগে যেটা করা হয় প্রথমে 2 ভাগ করে ফেলে যে আমার এই অংশটা তো লাগবেই ধরে নেওয়া হয়। এমনিতে তোমরা যেটা পড়ো 5 থেকে 6 ভাগ করো, এটা বেটার হবে। 5 থেকে 6 ভাগ করে, কারণ এগুলো হলো যে জেনারেল, সবগুলো ক্ষেত্রে তখন এই সূত্র ফলো করতে পারবা। হ্যালো, আচ্ছা, যেটা হচ্ছে যে আচ্ছা কি বলতেছিলাম মাঝখানে? আচ্ছা, জিঙ্গসের রিজনাল সিমেন্ট বা যেগুলো সিমেন্ট গুলো আমরা প্রথমে 6 স্যার থেকে 8 আপনার আওয়াজ ভাগ ছোট করে হয়ে নিচ্ছি। গেছে স্যার। এই কল আসলে মানে এই সমস্যাটা হচ্ছে। কল আসলে এটা আমার কেন জানি এখন হয়ে যায়। স্যার না, এটা জুমের ডিফল্ট কল বা যদি রেকর্ডার অন করে কোনো কিছু, তাহলে এটা সাউন্ড চলে যায়, কমে যায়। এটা ওই দিন হয়েছিল এই কারণে। এটা এখন মেকানিজম বুঝতে পারিনি যে কেন হয়। স্যার হেডফোনটা লাগায় আবার খুলে ফেলেন, ঠিক হয়ে যাবে। এটা আমরা দেখছিলাম ওই দিন, কালকে দেখলাম, কালকে এই সমস্যা হচ্ছে, কিন্তু আগে হয়নি মনে হয়। এখন কি শোনা যাচ্ছে? স্যার ছোট এখনো। স্যার আপনি স্যার লিভ নিয়ে যদি আবার জয়েন দেন তখন ঠিক হবে স্যার। এটা তো আগামীকাল তাহলে জয়েন করি, আজকে এই পর্যন্ত থাকুক। স্যার কাল আমাদের তো পরের দিন পরীক্ষা স্যার, মঙ্গলবার পরীক্ষা। তো আমাদের পড়া তো হয়ে গেছে, আর কি এখানে এখানে শুধু টুকটাক গুলো আর একটু মানে যেগুলো হয়তো বা সমস্যা হচ্ছে ওগুলো। আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা গ্রুপে দিব আর কি। আচ্ছা, পরীক্ষার সাথে পরীক্ষা নিতে নিতে টায়ার্ড হয়ে যাচ্ছে। আজকে বেরোলাম 5:30টার দিকে, ওখান থেকে আবার একদম কাজে গেলাম, ওখান থেকে আস্তে আস্তে আমার চেম্বারে দেখি যে কিছু কাজ ছিল, ওটা আস্তে আস্তে এই যে 10 আমি 10 ওখানে 5টা বন্ধু কি করে তখন? পরীক্ষা নেই আর কি। উনি পরীক্ষা দেখলে মেজাজ ঠিক, আমার স্যার মানুষ তো কিছু বলতে পারি না, এই বসে আর কি। আবার এতক্ষণ সকাল 8টা থেকে 5টা এতক্ষণ ভাই মানে ভাইবা মানে ওই যে প্র্যাকটিক্যালি যায় কতক্ষণ সময় নষ্ট করে স্টুডেন্টের সাথে, এই মাপ নেওয়ায়, মডেল বানায়, তারপরে এগুলো আবার খোলায়, তারপরে ইয়েতে ঝাড়ি যদি উনি এমনিতে আগে থেকে দিত আমাদের, মানে অনেক একটু ইয়া টাইপের আর কি। তো তো ওগুলো দিয়ে মোটামুটি সময় নষ্ট হয়ে যায় অনেক। পরীক্ষা আরম্ভ করতে দেরি, আবার স্লোলি সব জিজ্ঞেস করে, মানে বাড়ি ঘর থেকে আরম্ভ করে সব জিজ্ঞেস করে, মানে একটু স্লো আর কি, এখানে দেরি হয়ে যাচ্ছে। স্যার উনি কি ভাইবার সময় মডেল বানাইতে দিবে? না, ভাইবের সময় দিবে না, প্র্যাকটিক্যালের সময় দিবে। স্যার একজনের কতক্ষণ করে ভাইবে নাই? মন চাইলে আর কি, যতক্ষণ মন চায়। আমাদের কলেজে কন্ট্রোল করবে। স্যার এতক্ষণ মাথার কাজ করবে না। এটা তাহলে করো, অফিসিয়াল ভাবে ওনাকে একটু বলে দিলে, কারণ আমার টিচার মানুষ তো, আমার সরাসরি স্যার কিছু তেমন বলি, কিন্তু বেশি আমলে নেয় না, দেয় না আর কি। ভদ্র ছেলে মনে করো তো, ওই জন্য কিছু মনে করে না আর কি। আমি বলে যাই, উনি শুনে যায়, এরকম আর কি। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে স্যার, দোয়া করবেন স্যার।
আসসালামু আলাইকুম। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন